আসসালামু আলাইকুম দর্শক। মার্কিনীরা হঠাৎ করে একটি প্রস্তাব, সেটা হঠাৎ করে না, সেটা বেশ কয়েক বছর ধরে এই জিনিসটা আমেরিকার সিনেটররা উত্থাপন করেছে। সেটা হচ্ছে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া কাকে? আরাকানকে। ঐতিহাসিকভাবে কিন্তু আমরা যদি দেখি, আরাকান একসময় বাংলাদেশের চট্টগ্রামের সাথে যুক্ত ছিল এবং বাংলাদেশের একটা অংশ ছিল। স্বাধীন হওয়া পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার আগে এটা আর বাংলাদেশের সাথে চট্টগ্রামের সাথে যুক্ত ছিল। সেই হিসেবে আরাকানটা চলে গেছে মায়ানমারের সাথে, অর্থাৎ বার্মার সাথে। সেটার জন্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ জড়িত। তার নেগলিজেন্সি, সে চায় না বাঙালিরা, বাংলাদেশটা ও পূর্ব পাকিস্তানটা অনেক বড় হয়ে যায়। কারণ এমনি জনসংখ্যা আমাদের বেশি ছিল তখন, পূর্ব পাকিস্তানের 7.5 কোটি, আর পাকিস্তানের ছিল 4.5 কোটি। তো ওই হিসেবে ভোট হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট অবশ্যই ইস্ট পাকিস্তান থেকে হতো। সেটা জিন্নাহ চায় নাই। জিন্নাহ নেহেরুর সাথে বসে দুষ্ট পরিকল্পনা করেছে এবং নেহেরুর সাথে নেহেরুর কাজ করেছে, জিন্নাহর কাজ করেছে। পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে থাকার কথা ছিল, কিন্তু সেটাও মোহাম্মদ আলী জিন্নাহ চায় নাই, এটা বড় হয়ে যাবে সেই জন্য। আর নেহেরু এই সুযোগে সেটা ভারতের সাথে যুক্ত করে নিয়েছে। এখানে ত্রিপুরা আছে, আসাম আছে, এগুলা বাংলাদেশের সাথে ছিল। পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম এগুলো বাংলাদেশের সাথেই ছিল ঐতিহাসিক। নেহেরুর এই সমস্ত কুটচালের কারণে নেহেরু এবং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ করে আমাদের ক্ষতি করে দিয়েছে। নেহেরুর সাথে মিলে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর কারণে আমরা আজকে এই রাজ্যগুলো পাচ্ছি না। নাহলে আজকে বৃহত্তর বাংলাদেশ একটা বড় পরাশক্তি হয়ে যেত বাঙালিরা। এখন মার্কিন কংগ্রেসম্যান একটা প্রস্তাব তুলেছে সিনেটে, সেটা হচ্ছে আরাকানকে বাংলাদেশের সাথে যুক্ত করে দেওয়া। একটু আগে আমি বলেছিলাম, আমেরিকার যে বন্ধু তার আর শত্রুর প্রয়োজন হয় না। যে আমেরিকার বন্ধু হয় তার কিন্তু শত্রুর প্রয়োজন হয় না, সেটা আমি একটু আগে বলেছিলাম। আমেরিকা চাচ্ছে বাংলাদেশ বর্তমানে স্থিতিশীল দেশ এবং অর্থনৈতিকভাবে উপর উঠছে। আমেরিকা চাচ্ছে একটা ঘাঁটি যেন আমরা আমেরিকাকে দিই। সেটা শেখ হাসিনার কাছ থেকেও চেয়েছিল, তখন শেখ হাসিনা দেয়নি, এবং বর্তমানে ডক্টর ইউনূসও এইটাতে রাজি না। তো আমেরিকা চাচ্ছে একটা এই শান্তশিষ্ট বাংলাদেশ কাউকে অ্যাটাক করে না নিজের থেকে, এই শান্তশিষ্ট বাংলাদেশকে যুদ্ধের ময়দানে নিয়ে আসা। আরাকানকে যখন বাংলাদেশের সাথে জুড়ে দেওয়ার জন্য চাইবে, তখন এটা মায়ানমার সেনাবাহিনী বলেছে তারা কিছুতেই এটা হতে দিবে না। তার মানে এটা যখন করতে যাবে, তখন বাংলাদেশের সাথে সরাসরি একটা যুদ্ধ সংগঠিত হয়ে যাবে মায়ানমারের সাথে। যুদ্ধ যখন হয়ে যাবে, আমাদের অস্ত্রের প্রয়োজন। সেই অস্ত্র আমাদেরকে সাহায্য দিবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের কাম হচ্ছে দুনিয়ায় যুদ্ধ লাগিয়ে দেওয়া এবং তারা অস্ত্র বেচে তারা অডেল পয়সার মালিক হওয়া। এটা হচ্ছে আমেরিকার কাজ। দুনিয়াতে যদি সবচেয়ে বড় একটা দুষ্ট রাষ্ট্র থাকে, সেটা হচ্ছে মার্কিন। মুসলিম বিদ্বেষী, চরমভাবে মুসলিম আরব দেশগুলোকে ডিভাইড করে রেখেছে। ইসরায়েলকে ক্রমান্বয়ে সাহায্য দিচ্ছে এবং প্যালেস্টাইনদেরকে মারছে মার্কিন ইহুদিরা, ইসরায়েলরা। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ব্যতীত হয় না, সমর্থন ব্যতীত হয় না, গ্রিন সিগন্যাল ব্যতীত হয় না। এটা কিছুতেই হবে না, এটা গ্রিন সিগন্যাল ব্যতীত। যেটা বলছিলাম, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, এবং এখানে একটা সামরিক ঘাঁটি চাচ্ছে। ছোট হলেও ছোট একটা, যে কোনো একটা যেন এখানে বিস্তার করে রাখতে পারে। এই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কোনোদিন বন্ধু ছিল না। 1971 সালের যুদ্ধে সে আমাদের বিপক্ষে ছিল। 7ম নম্বর পাঠিয়েছে ভারতের ইন্দিরা গান্ধী, রাশিয়ার সাথে একজোট হয়ে রাশিয়া জাতিসংঘে ভেটো দিয়েছে এই বাংলাদেশের ব্যাপারে পক্ষে ভেটো দিয়েছে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। আর 7 নম্বর আমেরিকা
তার পিছনে পিছনে 8 ফ্লিট অর্থাৎ অষ্টম নৌবহর পাঠিয়ে দিয়েছিল রাশিয়া। অষ্টম নৌবহর পাঠিয়ে দেওয়ার পরে আমেরিকা লেজ তুলে এখান থেকে পালিয়েছে। তো রাশিয়া যদি না থাকতো তাহলে আমাদের স্বাধীনতা হতো না, আমরা পরাধীন থাকতাম, আমাদের প্রচুর মানুষ মেরে ফেলতো পাকিস্তানিরা। আমরা সাথে কিন্তু পাকিস্তানিদের সাথে যুদ্ধ এমনি করি না, কিন্তু পাকিস্তান আমাদের নিগৃহীত করেছে, আমাদেরকে নির্যাতন করেছে, হত্যা করেছে, আমাদের সব দিকে পাকিস্তানিরা আমাদেরকে ধ্বংস করেছে। যেটা 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে সবাই বলেছে স্বাধীন হয়েছে, আমি বলি যে পুরোপুরি স্বাধীন হয়নি। আমরা পাকিস্তানের করাল গ্রাস থেকে বের হয়ে আমরা ভারতের করাল গ্রাসে ঢুকে গেছিলাম। 2024 সালের 5ই অগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি, সেটাই আমাদের প্রকৃত স্বাধীনতা। ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক অভিনব প্রস্তাবনা বিশ্বজুড়ে ভূরাজনৈতিক বিশ্লেষকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। এটি নিছক কোনো সাধারণ প্রস্তাব নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিতবাহী। আলোচনার কেন্দ্রে এসেছে মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার এক বিস্ফোরক দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন ও প্রভাবশালী কংগ্রেসম্যান কাট অ্যান্ড বেল এই চাঞ্চল্যকর প্রস্তাবটি উত্থাপন করেছেন। কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে তিনি জোর গলায় এই দাবি তোলেন, যা প্রথমে সামনে আসে। এই প্রস্তাবটি প্রকাশ্যে আসার সাথে সাথে মিয়ানমারের জান্তা বাহিনী তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র দ্বিধাহীনভাবে ঘোষণা করেছেন যে রাখাইন কখনোই বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেছেন, রাখাইন মিয়ানমারের অবিচ্ছেদ্য অংশ এবং আরাকান স্টেটকে কখনোই বাংলাদেশের অংশ হতে দেওয়া হবে না। এই অবস্থান তাদের কাছে অনড়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল তার দাবি থেকে সরে আসেননি। তিনি সম্প্রতি আবারও রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের ওপর জোর দাবি জানাচ্ছেন। প্রশ্ন হলো, হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র কেন রাখাইনকে বাংলাদেশের অংশ করতে চাইছে? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর আমরা আজকের আলোচনায় খুঁজে বের করব, যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। চলুন রহস্যের গভীরে প্রবেশ করা যাক। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে, যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ভূরাজনৈতিক অঙ্গনেও তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি সমাধানের পথ খুঁজছে যেখানে রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করা হলে এই অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই দাবি তাদের। কিন্তু আসলে এই রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করলে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা হবে? চলুন সে বিষয়ে একটু গভীরে জেনে নেওয়া যাক। বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপে প্রায়শই দেখা যায় যে তারা বিভিন্ন অঞ্চলের যুদ্ধ ও সংঘাত উস্কে দিয়ে সেখানে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনৈতিক ও সামরিক এজেন্ডা বাস্তবায়ন করে। প্রশ্ন হলো, রাখাইনকে কেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় না? সেটা তো সবচেয়ে উত্তম এবং যৌক্তিক সমাধান হতে পারে, কিন্তু এর পরিবর্তে কেন মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করতে চাইছে? আসলে এর পেছনে এক গভীর এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্র লুকিয়ে আছে, যা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের ভূখণ্ডে প্রায় 15 লক্ষাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন। এই রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য এক বিশাল বোঝা, অনেকটা বিস্ফোরণের মতো। এই বিশাল সংখ্যক রোহিঙ্গাদের কোনোভাবেই মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। রোহিঙ্গা ইস্যুটি নিয়ে বাংলাদেশ বর্তমানে এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে। অপরদিকে যদি আমরা রাখাইন স্টেট বা আরাকান স্টেটের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিই, তাহলে দেখা যাবে মিয়ানমারের সেই রাজ্যে এখনো ভয়াবহ যুদ্ধ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আরাকান আর্মির সাথে মিয়ানমারের জান্তা বাহিনীর ব্যাপক সংঘাত চলছে। এখনো পর্যন্ত মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন স্টেটের পুরোপুরি দখল নিতে পারেনি, বরং রাখাইন স্টেট অনেকাংশে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ বর্তমানে রাখাইন স্টেট পুরোপুরি যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে, যেখানে প্রতিদিন সংঘাত লেগে আছে। অন্যদিকে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান এবং স্থিতিশীল দেশ। এদেশে বর্তমানে কোনো রকম যুদ্ধের আঁচ নেই, বরং শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন বিরাজ করছে। আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা শুরু হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হয়েছে, যা কূটনৈতিক মহলে বেশ আলোচিত। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যেন তাদের দেশ থেকে সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় করে, যা তাদের অস্ত্র ব্যবসার জন্য একটি নতুন বাজার উন্মুক্ত করবে। এছাড়াও বাংলাদেশ
বাংলাদেশের ভেতরে যে মার্কিনীদের একটি স্থায়ী সেনাঘাঁটি তৈরি করে দেওয়া হয় সে বিষয়ে তারা বাংলাদেশকে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছে। তাদের চাওয়া বাংলাদেশ আমেরিকার একটি সামরিক ঘাঁটি স্থাপিত হোক, কিন্তু পূর্ববর্তী শেখ হাসিনা সরকার বারবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশে কখনোই তার ভূখণ্ড আমেরিকাকে কোনো সামরিক ঘাঁটি স্থাপনের জন্য দেবে না। এটি ছিল তাদের একটি দৃঢ় নীতিগত অবস্থান। বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মার্কিনীদের কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়ার পথে নন। আসলে বর্তমানে রোহিঙ্গা ইস্যু এবং আরাকান স্টেটের যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এক নতুন ঝামেলায় জড়াতে চাইছে। এবার তারা বাংলাদেশকে সরাসরি যুদ্ধ জড়িত করতে চাইছে, যেন বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে এক নতুন সংঘাতে লিপ্ত হয়। আর এই কারণে তারা তাদের কংগ্রেসে এই বিষয়টি বারবার উপস্থাপন করছে যে রাখাইনকে যেন বাংলাদেশের সাথে যুক্ত করা হয়। এতে করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে, আর এই যুদ্ধের সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ফায়দা লুটে নেবে। সেই সুযোগে তারা বাংলাদেশের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি করবে, যা তাদের সামরিক শিল্পকে আরো চাঙ্গা করবে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর প্রয়োজন হয় না। এই বাক্যটি তাদের ভূরাজনৈতিক কৌশলের একটি অন্তর্নিহিত সত্যকে তুলে ধরে, অর্থাৎ বাংলাদেশ ভেতরে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়া অথবা রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া, এগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভিনব কৌশলের ফাঁদ। তাই বাংলাদেশের উচিত হবে কখনোই মার্কিন কংগ্রেসের এই ফাঁদে পা না দেওয়া, বরং নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা। এই জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই সম্প্রতি চট্টগ্রামের আকাশে এক ভিন্ন চিত্র দেখা দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই দৃশ্য অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, বাংলাদেশ কি তাহলে নতুন করে মার্কিন সেনাবাহিনীর কোনো সামরিক ঘাঁটি তৈরি হতে চলেছে? এই প্রশ্নটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বোচ্চ আলোচনার জন্ম দিয়েছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টালগুলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে এবং বাংলাদেশে আমেরিকার ব্যাপক হারে সৈন্য ও যুদ্ধ বিমান আনা হচ্ছে। আসলে এটি সত্য কথা, তবে এর পেছনের কারণটা একটু ভিন্ন। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনব্যাপী একটি যৌথ মহড়া চালানো হয়েছে, যার নাম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 35.3 চলমান রয়েছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ এয়ারফোর্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়া এই অঞ্চলে চলছে। এই যৌথ মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বিমান ঘাঁটি জহুরুল হকে। এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সামরিক সদস্যের যাতায়াতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। এতে করে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আমেরিকার 3টি যুদ্ধ বিমান চট্টগ্রাম এয়ারপোর্টে, তাহলে কি আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে গেল? ক্ষমতা টিকে থাকার জন্য গত 24 ঘন্টায় বিভিন্ন ব্যক্তিগত গ্রুপে এরকম অসংখ্য পোস্ট ও ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে, যা জনমনে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে। আসলে এটি একটি সামরিক অনুশীলনের অংশ। এই মহড়ায় বাংলাদেশের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান ও পরিবহন বিমান অংশ নিয়েছে। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পরিবহন বিমান ও যুদ্ধ বিমান এই মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। আর এরই কারণে বর্তমানে চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এর আগে তো কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এতগুলো সামরিক সদস্যকে বাংলাদেশে দেখা যায়নি, তাহলে এবার কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক এয়ারফোর্সের সদস্য বাংলাদেশে এসেছে? এখানেই আসে বাংলাদেশের সামরিক দুর্বলতার প্রসঙ্গ। বাংলাদেশ এয়ারফোর্সের সক্ষমতা খুবই সীমিত। কোনো শক্তিশালী যুদ্ধ বিমান বা অ্যাটাক হেলিকপ্টার নেই, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে বেশ করুণ। বর্তমানে যদি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লেগে যায়, তাহলে বড় কোনো কার্যকর পদক্ষেপ রাখতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স। হয়তো একদিনের মধ্যে গায়েব হয়ে যাবে বাংলাদেশ এয়ারফোর্স। এতটাই দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ এয়ারফোর্স। আর যদি কোনো কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লেগে যায়, তাহলে বাংলাদেশ এয়ারফোর্স হয়তো কয়েক ঘন্টাও টিকতে পারবে না। এর কারণ হলো বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই, শত্রুপক্ষের আধুনিক বিমানের মোকাবেলা করতে পারে। কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে 12টি জেট-এনসি ফাইটার ক্রয় করবে, কিন্তু ফাইটার জেট এসে পৌঁছায়নি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বা বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম কতটুকু শক্তিশালী সেগুলো হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন। মিয়ানমার অথবা ভারত যে কোনো দেশ যদি বাংলাদেশের উপর আক্রমণ করে বসে, তাহলে তা প্রতিরোধ করতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স। বর্তমানে বাংলাদেশের হাতে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলোর পাল্লা খুবই শর্ট, অর্থাৎ সীমিত পাল্লার। বাংলাদেশের সব থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হলো FM-90, যেগুলো চীনের তৈরি এবং যার পাল্লা মাত্র 15 কিলোমিটার।
আর এত শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যদি কোনো আধুনিক যুদ্ধ বিমানকে কার্যকরভাবে মোকাবেলা করা যাবে না, না কোনো শত্রুপক্ষের মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করা যাবে, আসলে বর্তমান সময়ে এসে এ ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের কোনো কাজেই লাগবে না, কারণ এগুলো আধুনিক যুদ্ধের জন্য যথেষ্ট নয়। আর এ কারণেই অনেকের মনে সন্দেহ জেগেছে যে বাংলাদেশ বিমান বাহিনী যেহেতু নতুন কোনো সক্ষমতা নেই, শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়ার মতো অবস্থাও নেই বর্তমানে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক বিমান বাহিনীর সদস্য কেন বাংলাদেশে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।